ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান ও পরিবেশ বিষয়ে আজকে আমরা এই ক্লাসে সান্দ্রতা বা ভিসকোসিটি বিষয়ে আলোচনা করব। এই সান্দ্রতা বা ভিসকোসিটি বিষয়ে আলোচনা করবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমরা এই চ্যাপ্টারের প্রথমে আলোচনা যেটা করেছিলাম, প্রবাহী বা ফ্লুইড কাকে বলে। প্রবাহী বা ফ্লুইড হচ্ছে যেটা প্রবাহিত হতে পারে, তাকে বলে প্রবাহী বা ফ্লুইড। তরল আর গ্যাস এই দুটোই প্রবাহিত হতে পারে, এই জন্য তরল এবং গ্যাস এই দুটোকেই বলা যায় প্রবাহী। এই দুটো ধর্মগত কিছু পার্থক্য রয়েছে। তরলের ক্ষেত্রে চাপের প্রভাবে আয়তনের পরিবর্তন ঘটানো যায় না, তাই একে বলে অসংনম্য বা ইনকম্প্রেসেবল। আর গ্যাসের ক্ষেত্রে চাপ প্রভাবে এর আয়তনের পরিবর্তন ঘটানো যায়, তাই গ্যাসকে বলা হয়ে থাকে সংনম্য বা কম্প্রেসেবল। তা এই তরল এবং গ্যাসীয় পদার্থের এই যে সংনম্যতা, এটার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে এরা কীভাবে প্রবাহিত হয়। তরল আর গ্যাস তো যেহেতু প্রবাহী, এরা প্রবাহিত হতে পারে, তা এদের প্রবাহ কীরকম হয়। এদের প্রবাহ মূলত দু ধরনের, একটাকে বলা হয় থাকে শান্ত প্রবাহ, একটাকে বলা হয় অশান্ত প্রবাহ। তাহলে এই শান্ত প্রবাহ জিনিসটাই বা কী, অশান্ত প্রবাহ জিনিসটাই বা কী, সেটা তো আমাদের বুঝতে হবে। না, শান্ত প্রবাহ বা যেটাকে আমরা বলে থাকি ধারারেখ প্রবাহ বা স্ট্রিমলাইন মোশন, এই স্ট্রিমলাইন মোশন বা শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ হচ্ছে সেইটাই যে তরল তো প্রবাহিত হচ্ছে, ধরা কোনো একটা টিউবের মধ্যে তরল প্রবাহিত হচ্ছে, এই যে টিউবের মধ্যে তরলটা প্রবাহিত হচ্ছে একবার তার প্রবাহ পথ। হ্যাঁ, এই প্রবাহ পথের মধ্যে দিয়ে তরল যখন প্রবাহিত হচ্ছে, সেই প্রবাহিত হওয়ার সময় তার প্রবাহ পথ যেটা রয়েছে, যে পথের মধ্যে দিয়ে তরলটা প্রবাহিত হচ্ছে, সেই প্রবাহ পথের প্রত্যেক কটা বিন্দুতে যদি এই তরলের প্রবাহের বেগ, অর্থাৎ এই বেগের মান এবং দিক, এই প্রত্যেক কটা বিন্দুতে অপরিবর্তিত থাকে, তো সময়ের পরিবর্তনও কিন্তু ওই প্রবাহ পথের প্রত্যেক কটা বিন্দুতে যদি বেগের মান এবং দিক যদি অপরিবর্তিত থাকে, যে সময়ের সঙ্গে সঙ্গে যদি না পাল্টে যায়, তাহলে এই প্রবাহ পথের প্রত্যেক কটা বিন্দুতে ওই প্রবাহীটার অর্থাৎ তরলের প্রবাহের বেগের মান এবং দিক অপরিবর্তিত থাকবে, এবং তখন ওই প্রবাহীর এই যে প্রবাহ পথের মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ হচ্ছে, সেই প্রবাহটাকে আমরা কি বলবো না, সেই প্রবাহটাকে আমরা বলবো ধারারেখ প্রবাহ বা স্ট্রিমলাইন মোশন। কি বলবো, ধারারেখ প্রবাহ বা স্ট্রিমলাইন মোশন। অর্থাৎ তার প্রবাহ পথে প্রত্যেক কটা বিন্দুতে তার প্রবাহের বেগের মান এবং দিক সর্বদা অপরিবর্তিত থাকবে, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হবে না। তখন এই বেগটাকে আমরা বলবো বা তার এই প্রবাহটাকে আমরা বলবো কি না, এই প্রবাহটাকে আমরা বলবো ধারারেখ প্রবাহ। এই ধারারেখ প্রবাহের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য না, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে ধারারেখা যার মধ্যে দিয়ে হচ্ছে তার প্রবাহ পথের প্রত্যেক কটা বিন্দুতে প্রবাহী কণার বেগের মান এবং দিকটা অপরিবর্তিত থাকবে, সময়ের ওপর নির্ভর করবে না। প্রত্যেক কটা বিন্দুতে এই প্রবাহের বেগের মান এবং দিকটা অপরিবর্তিত থাকবে, সময়ের সঙ্গে সঙ্গে সেটা পরিবর্তিত হবে না। এবং তরলটা যে নলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই নলটা তো একটা কঠিন জিনিস দিয়ে তৈরি, সেই কঠিনের সংস্পর্শে তরলের যে স্তরটা থাকবে, অর্থাৎ তরলের এই যে প্রবাহটা, এই তরলটাকে যদি আমি কতগুলো স্তরে স্তরে ভাগ করি, তাহলে তরলের যে স্তরটা এই কঠিনের ঠিক সংস্পর্শে রয়েছে, অর্থাৎ প্রবাহ নালীর ঠিক যে একবারে যার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তার তো কঠিন, তার ঠিক সংস্পর্শে যে স্তরটা রয়েছে, সেই স্তরটা স্থির থাকবে, অর্থাৎ এই স্তরে বেগের মানটা শূন্য হবে। প্রবাহীর বা আমি এখানে তরল সম্পর্কে আলোচনা করছি, তার এই শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রত্যেকটা তরল স্তর তার নিচের স্তরের ওপর দিয়ে অবাধে চলে যাবে, অর্থাৎ নিচের স্তর ওপরের স্তরের গতিতে কোনো রকম বাধা দেবে না, অবাধে চলে যাবে। এই ধরনের প্রবাহকে বলা হয় ল্যামিনার প্রবাহ বা পাত সদৃশ প্রবাহ। ল্যামিনার ফ্লো মানে একটা পাত, যেমন একটা পাতের ওপর দিয়ে খুব ফ্রিলি মুভ করে যায়,
সেরকম পাত সদৃশ প্রবাহ বলে এটাকে বলে ল্যামিনার ফ্লো। ল্যামিনার ফ্লো বা পাত সদৃশ প্রবাহ। এই শান্ত প্রবাহের ক্ষেত্রে যেহেতু প্রবাহ পথের প্রত্যেক কটা বিন্দুতে প্রবাহের বেগের মান এবং দিক অপরিবর্তিত থাকে এবং প্রত্যেক কটা প্রবাহ পথকে আমরা বলতে পারি ধারা রেখা বা স্ট্রিম লাইন। এই ধারা রেখাগুলো এই শান্ত প্রবাহের ক্ষেত্রে ধারা রেখাগুলো কখনোই পরস্পরকে ছেদ করবে না, দুটো ধারা রেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। এবং এই ধারা রেখাগুলো যখন প্রবাহ নলের মধ্যে ধারা রেখাগুলো স্ট্রিম লাইনগুলো যত ঘন সন্নিবিষ্ট হবে তত প্রবাহের বেগ বাড়বে এবং যতই ধারা রেখাগুলো একে অপরের থেকে দূরে সরে যাবে ততই কী হবে, প্রবাহের বেগটা কমবে। এবং এই 5 নম্বর বৈশিষ্ট্যে বলছে যে এই ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ এটা নিউটনের সান্দ্রতা সূত্র দ্বারা পরিচালিত হয়। নিউটনের সান্দ্রতা সূত্র কি আমি একটু পরে আলোচনাতে আসছি। নিউটনের সান্দ্রতা সূত্র কি এখানে তোমরা জেনে রাখ যে শান্ত প্রবাহ নিউটনের সান্দ্রতা সূত্র দ্বারা পরিচালিত হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তরলের প্রবাহটা কি সবসময় কি শান্ত প্রবাহ হবে? না, শান্ত প্রবাহ হবে না সবসময়। এই প্রবাহের গতিবেগ যখন কম থাকবে তখন এই প্রবাহটাকে আমরা শান্ত প্রবাহ বলেই ধরব। কিন্তু যদি প্রবাহের বেগের মান ক্রমশ বাড়তে থাকে তাহলে বাড়তে বাড়তে প্রবাহ বেগের মান একটা নির্দিষ্ট বেগের মান যখন পেরিয়ে যাবে তখন তার এই প্রবাহটা আর শান্ত প্রবাহ থাকবে না, অর্থাৎ তার প্রবাহটা ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ হিসাবে আর গণ্য করা যাবে না। এই ধারারেখ প্রবাহের যে সর্বোচ্চ মান, অর্থাৎ যেই মান পর্যন্ত ধারারেখ প্রবাহকে আমরা শান্ত প্রবাহ ধরতে পারবো, সেই ধারারেখ প্রবাহের সর্বোচ্চ যে মান সেই মানটাকে বলা হয়ে থাকে সন্ধিবেগ বা সংকট বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। এই সন্ধিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি পর্যন্তই কিন্তু তরলের এই প্রবাহটা ধারারেখ প্রবাহ থাকবে। এই শান্ত প্রবাহ যদি ধারারেখ প্রবাহের এই সর্বোচ্চ মানটাকে পেরিয়ে যায় তখন সেইটাকে বলা হবে অশান্ত প্রবাহ বা টার্বুলেন্ট মোশন। অর্থাৎ ধারারেখ প্রবাহের সর্বোচ্চ মানটাকে আমরা সংকট বেগ বলছি বা সন্ধিবেগ বলছি। যদি প্রবাহের গতিবেগ এই সন্ধিবেগকে অতিক্রম করে যায় তখন দেখতে পাওয়া যায় প্রবাহ পথে যে কোনো বিন্দুতে কণার যে বেগটা, এই কণার বেগটা সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে প্রবাহের বেগের মান এবং দিকটা নির্দিষ্ট থাকছে না, এলোমেলোভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। তখন এই ধরনের প্রবাহকে আমরা বলবো অশান্ত প্রবাহ বা টার্বুলেন্ট মোশন। যেহেতু এই প্রবাহের যে কোনো বিন্দুতে প্রবাহের বেগের মান এবং দিকটা এলোমেলোভাবে পরিবর্তিত হচ্ছে, এর ফলে কি হচ্ছে, তরলের কোনো কোনো অংশের মধ্যে আবর্ত সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ঘূর্ণি বা ভর্টেক্স সৃষ্টি হচ্ছে। অর্থাৎ মানে যে প্রবাহ পথের প্রত্যেকটা বিন্দুতে বেগের মান এবং দিক সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হওয়ার জন্য প্রবাহ পথের মধ্যে ঘূর্ণি বা ভর্টেক্সের সৃষ্টি হতে থাকছে। এরপরে আমরা চলে আসব যে সান্দ্রতা বা ভিসকোসিটি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। আচ্ছা, আমরা তো নিচু ক্লাসে পড়েছি বা আমাদের একটা ধারণা আছে ফ্রিকশান বা ঘর্ষণ সম্পর্কে। যখন একটা বস্তু কোনো একটা তলের ওপর দিয়ে চলবার চেষ্টা করে তখন এই সংস্পর্শযুক্ত তলে একটা তল অপর তলের গতিকে, অপর বস্তুটাকে গতির বিরুদ্ধে একটা বাধার সৃষ্টি করে। অর্থাৎ যখন একটা বস্তু একটা তলের ওপর দিয়ে চলবার চেষ্টা করবে তখন কী হবে না, ওই সংস্পর্শযুক্ত তল বরাবর বস্তুর গতির বিরুদ্ধে একটা বল কাজ করবে, যেটাকে আমরা বলে থাকি ফ্রিকশান বা ঘর্ষণ। তলের এই সান্দ্রতা ধর্মের সঙ্গে কিন্তু এই ঘর্ষণ বা ফ্রিকশানের কিন্তু অনেকটা সাদৃশ্য রয়েছে। এই কারণেই ফ্রিকশানকে বা মানে এই যে সান্দ্রতা বলকে বলা হয় তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বা ইন্টারনাল ফ্রিকশান অফ এ লিকুইড। তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন এরকম ধরনের হয়। আচ্ছা, আমরা একটু আগে বললাম যে তরল যখন শান্ত প্রবাহ হচ্ছে, যে প্রবাহ নালীর মধ্যে দিয়ে যখন এই তরলের শান্ত প্রবাহটা হচ্ছে তখন কি হচ্ছে না, কঠিনের সেই সংস্পর্শের তরলের যে স্তরটা থাকছে
সেই স্তরের গতিবেগটা সবসময় কম হচ্ছে। এবং কী হচ্ছে না, যতই আস্তে আস্তে এই কঠিনের থেকে যত আমরা উপরের দিকে উঠতে থাকছি, যত অর্থাৎ মানে এই প্রবাহ পথের ঠিক কঠিনের সংস্পর্শ থেকে যত উপরের দিকে আমরা উঠছি বা উপরের থেকে যত নিচের দিকে নামছি, যতটাই মানে ওই কঠিনের থেকে যতটা দূরে থাকছে তরলের স্তরটা, তত তরলের স্তরটার গতিবেগটা সর্বোচ্চ হচ্ছে। অর্থাৎ ঠিক মাঝখান বরাবর গতিবেগটা সর্বোচ্চ, উভয় দিকে আস্তে আস্তে কমতে থাকবে বেগটা, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং কঠিনের সংস্পর্শে তরলের যে স্তরটা থাকবে, সেই স্তরটা কঠিনের সঙ্গে একেবারে সংস্পর্শযুক্ত হওয়ার জন্য তরলের এই স্তরটা স্থির থাকবে। এবং কঠিনের সঙ্গে তরলের যখন সংস্পর্শ থাকে, সংস্পর্শযুক্ত তলে একটা আসঞ্জন বল কাজ করছে, অর্থাৎ দুটো ভিন্ন পদার্থে অণুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাকে আমরা বলে থাকি আসঞ্জন বল। এই আসঞ্জন বলের জন্য ঠিক কঠিনের সংস্পর্শে তরলের যে স্তরটা থাকছে সেই স্তরটা স্থির থাকছে। এবং তারপর যত আস্তে আস্তে ওপরের দিকে উঠছি ততই কিছু তরলের স্তরগুলোর বেগ ক্রমশ বাড়তে থাকছে। অর্থাৎ কঠিনের সংস্পর্শযুক্ত তলের ওপরে যে তলটা রয়েছে, তরলের যে স্তরটা রয়েছে, সেই তরলের স্তরটার গতিবেগটা একটু বেশি, তার ওপরের স্তরটার গতিবেগটা আরেকটু বেশি, এবং তার ওপরের স্তরটার গতিবেগটা আরেকটু বেশি। তাহলে আমরা কী দেখছি না, সমতল পৃষ্ঠ থেকে ওই তরলের বিভিন্ন স্তরের দূরত্ব যত বাড়ছে ততই কী হচ্ছে না, ততই কিন্তু তরলের স্তরের গতিবেগটা বাড়ছে, এবং যত নিচের দিকে আসতে যাচ্ছে তরলের স্তরের গতিবেগটা অপেক্ষাকৃত কম থাকছে। এখন তরল পদার্থের বিভিন্ন অণুগুলোর মধ্যে সংশক্তি বল কাজ করছে। এই সংশক্তি বলের জন্য কি হচ্ছে না, তরল স্তরগুলো একে অপরকে ত্বরান্বিত বা মন্দীভূত করবার চেষ্টা করছে। অর্থাৎ তরলের যে স্তরটা, যে স্তরটা ওপরের দিয়ে যাচ্ছে, নিচের স্তরটা কী করে চাইছে, ওপরের স্তরটার গতিকে কমিয়ে দেওয়ার জন্য। আবার ওই স্তরটার ঠিক নিচে যে স্তরটা যাচ্ছে সেই স্তরের গতিকে সে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ তরলে কোনো একটা পার্টিকুলার স্তরকে যদি ধরি, তাহলে সেই স্তরটা তার উপরের স্তরটার গতিবেগ, যার ওর থেকে গতিবেগ বেশি রয়েছে, সেই স্তরটার গতিবেগকে কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর যে স্তরটা কী হচ্ছে না, সেই স্তরের নিচে রয়েছে, যার গতিবেগটা ওর থেকে কম রয়েছে, সেই স্তরের গতিবেগকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা কেন হচ্ছে না, তরলের স্তরগুলোর মধ্যে ক্রিয়াশীল সংশক্তি বলের জন্য। অর্থাৎ সোজা কথা বলতে গেলে তরলের দুটো সংলগ্ন স্তরের মধ্যে যে আপেক্ষিক গতিবেগটা রয়েছে, তরল এই আপেক্ষিক গতিবেগকে কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই আপেক্ষিক গতিবেগকে কমিয়ে দেওয়ার এই যে চেষ্টা তরলের সংশক্তি বলের জন্য, এটাকেই বলা হচ্ছে তরলের সান্দ্রতা বা তরলের ভিসকোসিটি। এবং ঠিক এইটা যেমন দুটো কঠিন তলের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বলের সঙ্গে সাদৃশ্য পরায়ণ, সেই জন্য এটাকে তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বল বলা হয়ে থাকে। কিন্তু আবার এখানে প্রশ্ন রয়েছে, এই সান্দ্রতা বল আর এই ঘর্ষণ বলের মধ্যে কতগুলো ফারাক রয়েছে। কী কী ফারাক না, সান্দ্রতা বল তরলের ক্ষেত্রফলের ওপর এবং তরলের তল দুটোর দূরত্বের ওপর নির্ভর করছে। তরলের যে দুটো তলের বললাম পারস্পরিক মানে আপেক্ষিক গতিবেগ কমিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই তরলের তল দুটোর মধ্যে দূরত্বের ওপর এবং তরলের তলের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে। কিন্তু ঘর্ষণ বলটা এই দুটো তলের মধ্যবর্তী দূরত্ব বা তলের ক্ষেত্রফলের ওপর কিন্তু নির্ভর করে না। অর্থাৎ এই ঘর্ষণ বল এবং সান্দ্রতা বলের মধ্যে এই ফারাকগুলো রয়েছে। তাহলে সান্দ্রতা বল এবং ঘর্ষণ বল এই দুটো বলই আন্তঃআণবিক বলের প্রভাবে তৈরি হয় এবং বস্তুর গতিকে বাধা দেয়। কিন্তু সান্দ্রতা বল দুটো তরল স্তরের আপেক্ষিক বেগের ওপর নির্ভর করে, কিন্তু ঘর্ষণ বল দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বল তথা আপেক্ষিক বেগের ওপর নির্ভর করে না। এছাড়া সান্দ্রতা বল স্পর্শতলের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক হয়। স্পর্শতলের ক্ষেত্রফল যত বাড়বে সান্দ্রতা বল তত বাড়বে, কিন্তু ঘর্ষণ বলটা কিন্তু স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না। এই হচ্ছে ঘর্ষণ বল এবং সান্দ্রতা বলের মধ্যে পার্থক্য। মূলত ঘর্ষণ বলটা, এই সান্দ্রতা বলটা কেন ডেভেলপ করে সেটা মোটামুটি আলোচনা করা হলো। এখন আমি একটু আগে বলেছিলাম যে আমি নিউটনের সূত্রটা বলবো, সান্দ্রতা সম্পর্কে নিউটনের সূত্র। মানে তরলে যখন ধারারেখ প্রবাহ হয়, এই ধারারেখ প্রবাহের ক্ষেত্রে একটি তরল স্তর যখন অপর তরল স্তরকে বাধা দেওয়ার চেষ্টা করছে, সেই বাধা বল বা সান্দ্রতা বলের মানটা তরল স্তরে ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক হয় এবং তরল স্তর দুটোর মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে, অর্থাৎ সেই গতিবেগের নতিমাত্রা, মানে এখানে একটা একটু মানে আমি যদি বলি দুটো তরল স্তর
ডেল্টা এক্স দূরত্বে রয়েছে এবং ধরো তরল স্তরের মধ্যে ডেল্টা ভি পরিমাণ বেগের পার্থক্য রয়েছে, তাহলে গতিবেগের নতিমাত্রা হবে ডেল্টা ভি বাই ডেল্টা এক্স। এই ডেল্টা ভি বাই ডেল্টা এক্স গতিবেগের নতিমাত্রার সঙ্গে সান্দ্রতা বল সমানুপাতিক এবং তরল স্তরের ক্ষেত্রফলের সঙ্গেও সমানুপাতিক, অর্থাৎ এফ সমানুপাতিক এ ডেল্টা ভি বাই ডেল্টা এক্স, অর্থাৎ এফ ইজ ইকাল টু ইটা এ ডেল্টা ভি বাই ডেল্টা এক্স বা ডিভি ডিএক্সও বলে এটাকে ডিফারেন্সিয়াল নোটেশন, এফ ইজ ইকাল টু ইটা এ ডিভি ডিএক্স। তা এটাই হচ্ছে যে এফ ইজ ইকাল টু ইটা এ ডিভি ডিএক্স, এটাই হচ্ছে মানে নিউটনের সান্দ্রতাজনিত সূত্র। তোরা উঁচু ক্লাসে যখন উঠবি আরও এই ক্লাস 11-12 যখন পড়বি তখন এটা সম্পর্কে তোরা আরও ডিটেলসে পড়বি। তা যাই হোক, আমি এখানে একটুখানি প্রসঙ্গক্রমে বলে রাখলাম। তাই এই যে ইটা যেটা, এইটাকে বলা হয় থাকে তরলের সান্দ্রতাঙ্ক। এই তরলের সান্দ্রতাঙ্কটা এটা হচ্ছে তরলের সম্পূর্ণ নিজস্ব ধর্ম, এটা বিভিন্ন তরল থেকে একে অপরের থেকে এই সান্দ্রতাঙ্কের মানটা পাল্টে যায় এবং এই সান্দ্রতাঙ্কের ওপরই কিন্তু তরলের সান্দ্রতা বলের মানটা নির্ভর করে। এই সান্দ্রতাঙ্ককে মানে একে যদি আমি ডিফাইন করি তাহলে এইভাবে ডিফাইন করব যে কোনো তরলের মধ্যে একক দূরত্বে অবস্থিত দুটো স্তরের মধ্যে একক আপেক্ষিক গতিবেগ বজায় রাখবার জন্য প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ স্পর্শকীয় বল প্রয়োজন হবে তাকে এই তরলের সান্দ্রতাঙ্ক বলা হবে। আমি আবার বলছি, কোনো তরলের মধ্যে একক দূরত্বে, অর্থাৎ যে বললাম যে ডেল্টা এক্স, এই ডেল্টা এক্স যদি 1 হয় এবং ডেল্টা ভি যদি 1 হয় এবং এ যদি 1 হয়, তাহলে এফ ইকুয়াল টু ইটা হচ্ছে। অর্থাৎ কোনো একটা তরলের মধ্যে একক দূরত্বে অবস্থিত দুটি স্তরের মধ্যে একক আপেক্ষিক গতিবেগ বজায় রাখতে গেলে ওই তরলের প্রতি একক ক্ষেত্রফলে স্পর্শকীয়ভাবে যে পরিমাণ বল প্রয়োগ করতে হবে তাকে তরলের সান্দ্রতাঙ্ক বলা হবে। এবং এই এককটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার এবং এসআই পদ্ধতিতে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এই সিজিএস পদ্ধতিতে ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার এই এককটা আর একটা নাম আছে, বলে পয়েজ। এবং এসআই পদ্ধতিতে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ারের আর একটা নাম আছে, বলে হয় ডেকা পয়েজ। যেমন 1 মিটার সমান 10, মানে 1 ডেকামিটার সমান 10 মিটার, তেমনি 1 ডেকা পয়েজ সমান 10 পয়েজ। এসআই পদ্ধতির এককটা ডেকা পয়েজ আর সিজিএস পদ্ধতির এককটা হচ্ছে পয়েজ। তাহলে আমরা তরলের সান্দ্রতা সম্পর্কে মোটামুটি জানলাম। যে সান্দ্রতাকে এক কথায় ডিফাইন করতে হয় তাহলে আমরা বলবো যে তরলের যে ধর্মের জন্য তরল তার পাশাপাশি অবস্থিত দুটো স্তরের আপেক্ষিক গতিবেগের বিরুদ্ধে বাধার সৃষ্টি করে তাকে তরলের সান্দ্রতা বলা হয়। আমার বলছি, তরল তার যে ধর্মের জন্য পাশাপাশি অবস্থিত দুটি স্তরের মধ্যে আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করে তাকে তরলের সান্দ্রতা বলা হয়। এবার আমরা আরেকটা জিনিস আলোচনা করবো, সান্দ্র মাধ্যমে কোনো বস্তুর প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। এই বিষয়টা অ্যাকচুয়ালি কী, যে যখন কোনো সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে যখন কোনো বস্তু পড়তে থাকে, যেমন ধরা যাক একটা মেঘের মধ্যে দিয়ে বৃষ্টি পড়ছে, বায়ুস্তরের মধ্যে দিয়ে বৃষ্টির ফোঁটা পড়ছে, তখন কি হয় না, এখানে মূলত দুটো বল কাজ করছে। একটা হচ্ছে যে তার ওজনের জন্য সে নিচের দিকে পড়ছে, যেমন ধর একটা অয়েল ড্রপলেট কোনো একটা ভিসকাস মিডিয়ামের উপর সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে পড়ছে, তাহলে যখন তার নিচের দিকে পড়ছে তখন তার উপর কী বল কাজ করছে, অভিকর্ষ বল কাজ করছে, তার ওজনের জন্য সে নিচের দিকে পড়ছে। এবার যখন সে ওজনের জন্য নিচের দিকে পড়ছে তখন সে কী করছে, তার সমআয়তন মাধ্যম, সে তরল মাধ্যম ও গ্যাসীয় মাধ্যম সমআয়তনের মাধ্যমকে অপসারিত করছে এবং সেই সমআয়তনের মাধ্যম যাকে সে অপসারিত করছে সে তার উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে। যে ঊর্ধ্বমুখী বলটাকে আমরা বলছি প্লবতা বল বা বয়েন্সি। খাঁড়া নিচের দিকে কাজ করছে তার ওজন বল এবং খাঁড়া উপরের দিকে কাজ করছে প্লবতা বল। এই ওজন বল এবং এই প্লবতা বল, এই যে দুটো বলের যে লব্ধি বল, সেই লব্ধি বলের জন্য সে নিচের দিকে পড়ছে। অর্থাৎ এই লব্ধি বলটা নিচের দিকে কাজ করছে বলেই তো সে নিচের দিকে পড়ছে। তাহলে এই লব্ধি বলের সমান যদি কোনো একটা বল বস্তুর ওপর উপরের দিকে কাজ করে তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মানটা 0 হয়ে যাবে এবং লব্ধি বলের মানটা যখনই 0 হয়ে যাবে তখন ওই বস্তুটাই সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে স্থির বেগে পড়তে থাকবে এবং এই স্থির বেগটাকে বলা হয় প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। কি
কী বলা হয়, এই বেগটাকে বলা হয় প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। তাহলে কোনো সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে যখন কোনো বস্তু কোনো স্থির বেগে পড়তে থাকে, অর্থাৎ ওই বস্তুটার ওপর ক্রিয়াশীল লব্ধি বলের মান যখন শূন্য হয়, তখন একটা স্থির বেগ নিয়ে সেই সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে পড়তে থাকে, এবং এই বেগটাকে বলা থাকে প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। এই সংক্রান্ত বিজ্ঞানী স্টোকস বলে একজন বিজ্ঞানী, তিনি সূত্র দিয়েছিলেন। তিনি বলছেন যে যদি মনে করো কোনো একটা সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে কোনো গোলকাকার বস্তু পড়ছে, এবং সেই গোলকাকার বস্তুটার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এই গোলকাকার বস্তুটার ওজন কত হবে? তার আয়তন গুণ তার যে ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। যদি আমি আর ব্যাসার্ধের গোলকের আয়তন 4/3 পাই আর কিউ, যদি আমি মনে করি তার উপাদানের ঘনত্ব রো এবং অভিকর্ষজ ত্বরণ জি, তাহলে তার ওজন কত হচ্ছে 4/3 পাই আর কিউব জি, এবং মনে করছি সে যে মাধ্যমের মধ্যে দিয়ে পড়ছে সেই মাধ্যমটার ঘনত্ব সিগমা, তাহলে তার উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল কত হবে? সেই 4/3 পাই আর কিউ আয়তনেরই তো মাধ্যমকে অপসারিত করবে, তাহলে অপসারিত মাধ্যমের ওজন কত হবে? 4/3 পাই আর কিউ সিগমা জি, যেহেতু সিগমা হচ্ছে ওই অপসারিত মাধ্যমের ঘনত্ব। তাহলে ওর ওপর ক্রিয়াশীল লব্ধি বল কত হবে? 4/3 পাই আর কিউব রো জি মাইনাস 4/3 পাই আর কিউব সিগমা জি, অর্থাৎ তার ওজন মাইনাস প্লবতা বল। এই দুটো বলের যে লব্ধি বল, সেই লব্ধি বলটা নিচের দিকে কাজ করছে বলেই তো সে নিচের দিকে পড়ছিল। এবার ঠিক এই লব্ধি বলের সমান একটা বল যদি ওপরের দিকে কাজ করে, যেই বলটা কাজ করবার ফলে বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মানটা শূন্য হবে, তাহলে সেই উপরের দিকে ক্রিয়াশীল লব্ধি বলটার মান বিজ্ঞানী স্টোকসের মতে তার মানটা হবে 6 পাই ইটা আর ভি, 6 পাই ইটা আর ভি, যেখানে ইটা হচ্ছে মাধ্যমের সান্দ্রতাঙ্ক, আর আগেই বলেছি ওই গোলকাকার বস্তুর ব্যাসার্ধ, আর ভি হচ্ছে টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ। তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে? 6 পাই ইটা আর ভি ইজ ইকাল টু 4/3 পাই আর কিউব রো জি মাইনাস 4/3 পাই আর কিউব সিগমা জি। এই সমীকরণ থেকে আমরা ভি অর্থাৎ এই প্রান্তীয় বেগের মানটা নির্ণয় করতে পারব। সান্দ্র মাধ্যমে বস্তুর প্রান্তীয় বেগের মান নির্ণয় এই স্টোকসের সূত্রের সাহায্যে করা যায়। তাহলে এই হচ্ছে আমাদের সান্দ্রতা সম্পর্কিত যে আলোচনা, সেই আলোচনা আমরা করলাম। এই পরের ক্লাসে আমরা বার্নৌলির নীতি, আদর্শ তরল কাকে বলে, এবং এই সংক্রান্ত বার্নৌলির নীতি এবং শক্তি সংগ্রহ প্রতিষ্ঠা এই নিয়ে আলোচনা করব। যাই হোক, আজকে সান্দ্রতা সম্পর্কে যেটুকু আলোচনা করলাম, আশা করি তোরা কিছুটা বুঝতে পেরেছিস। তোরা বইটা পড়বি, বইয়ে পড়ে তোদের যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয়, তোরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে জানাবি। আজকে তারা এই পর্যন্তই থাকলো।